আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জৈব রসায়নের পঞ্চম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সমানতা। আমরা সমানতা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা সমানতা কি জানব, যে সমানতা আমরা এসএসসি লেভেলও সমানতা সম্পর্কে একটু জেনে আসছে যে সমানতা কি। সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে একে অপরের সমাণু বলা হয়। আর এই বিষয়টাকে সমানতা বলা হয়। সমানতা মানে কি? যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে একে অপরের সমাণু বলা হয় এবং এই বিষয়টাকে সমানতা বলা হয়। এখন আবার কিছু কিছু যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, যেমন আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক, কিন্তু তাদের রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। অর্থাৎ আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একরকম, কিন্তু তাদের রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এরকম অণুগুলোকে একে অপরের কী বলা যায়? সমাণু বলা যায়। আর এই বিষয়টাকে সমানতা বলা যায়। ওকে, আবার আমি একটু বলি যে সমানতা হচ্ছে আণবিক সংকেত, যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে একে অপরের সমাণু বলা হয় এবং বিষয়টাকে বলা হয় সমানতা। আবার কিছু যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক হওয়া সত্ত্বেও তাদের রাসায়নিক ধর্ম কি ভিন্ন দেখা যায়, এদেরকে একে অপরের সমাণু বলা হয়। আর বিষয়টি কি বলা হয়? সমানতা। সমানতা দুই প্রকার। এক হচ্ছে গাঠনিক সমানতা, দুই হচ্ছে স্টেরিও সমানতা। তাহলে গাঠনিক সমানতাটা আসলে কি? আমরা যে প্রথমে বলছিলাম যে আণবিক সংকেত, যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। এই সমাণুগুলোই মূলত গাঠনিক সমানতার অন্তর্ভুক্ত। আর স্টেরিও সমানতার অন্তর্ভুক্ত কে? যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত এক, কিন্তু তাদের রাসায়নিক ধর্মে কি দেখা যায়? পার্থক্য দেখা যায়। সেগুলো হলো স্টেরিও সমানতা। আমরা আবারও বলি, গাঠনিক সমানতাটা কোনটা? যে যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত কি ভিন্ন, তাদেরকে পরস্পরের যে সমাণু বলা হয়। আর বিষয়টাকে বলা হয় সমানতা। আর সেটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? গাঠনিক সমানতার অন্তর্ভুক্ত। আর যাদের আণবিক সংকেত এক ও গাঠনিক সংকেত কি এক, কিন্তু তাদের রাসায়নিক ধর্ম পার্থক্য দেখা যায়, সেইগুলোকে বলা হয় মূলত স্টেরিও সমানতা। ওকে, আশা করি সমানতা সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছ। এখন আমরা গাঠনিক সমানতার প্রকারভেদ এবং স্টেরিও সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গাঠনিক সমানতার প্রকারভেদটা খুব ইম্পর্ট্যান্ট এবং স্টেরিও সমানতার প্রকারভেদও ইম্পর্ট্যান্ট। এগুলোর ডিটেলস তোমাদের আলোচনা করতে হবে। যে গাঠনিক সমানতা দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে শিকল সমানতা, আরেকটা হচ্ছে অবস্থান সমানতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, আরেকটা হচ্ছে মেটামারিজম, টোটোমারিজম। আমি আবারও বলছি, গাঠনিক সমানতা 5 ধরনের। একটা হচ্ছে শিকল সমানতা বা এটাকে চেইন সমানতা বলা হয়। আরেকটা হচ্ছে অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টোটোমারিজম।
আর স্টেরীয় সমানুতাটা দুই ধরনের। স্টেরীয় সমানুতা দুই প্রকার। এটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা এটার আরেকটা নাম সিস ট্রান্স সমানুতা। সিস ট্রান্স সমানুতা। আরেকটা হচ্ছে আলোক সমানুতা। তাহলে স্টেরীয় সমানুতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, এটার আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানুতা, আরেকটা হচ্ছে কি আলোক সমানুতা। ওকে, আমরা গাঠনিক সমানুতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তারপর স্টেরীয় সমানুতা নিয়ে আলোচনা করব। আমরা গাঠনিক সমানুতার যে প্রকারভেদ নিয়ে শুরুতে আলাপ করি, যে শুরুতে আমরা শিকল সমানুতা নিয়ে আলোচনা করব, যে শিকল সমানুতাটা কি। শিকল সমানুতা, শিকল সমানুতাটা বা চেইন সমানুতাটা হচ্ছে যে কার্বন শিকলের দৈর্ঘ্যের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় শিকল সমানুতা। আবার কি বলছি, যে কার্বন শিকলের দৈর্ঘ্যের ভিন্নতার কারণে, দৈর্ঘ্য কম বেশি হওয়ার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় শিকল সমানুতা। আমরা একটা উদাহরণ দিলে হয়তো বা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো C5H12, এটা একটা পেন্টেনের যৌগ, এটা আমরা আগে জেনে আসছি। তাহলে এটার কি কি সমাণু হতে পারে আমরা যদি লিখি, যে CH3 CH2 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 CH3, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি পেন্টেন। আমরা এগুলো নামকরণের সময় পড়েছিলাম, এটা একটা পেন্টেনের যৌগ। এখন এইটার দৈর্ঘ্য যদি আমরা কমাইয়া দেই তাহলে কি হতে পারে, দেখো যে CH3 CH2 CH3 CH3। দেখো এখানে আমরা এই শিকলে 5টি কার্বন ছিল, এই শিকলে আছে কয়টি? 4টি কার্বন। কিন্তু তাদের কার্বন সংখ্যা কিন্তু টোটাল কয়টা? 5টা। এই 5টা এবং হাইড্রোজেনও কিন্তু কয়টা? 12টা। গোনা দাও, যে 3 3 6 6 3 9 9 2 11 11 কে 12। কিন্তু এখানে জাস্ট কি কমছে, যে এটা হচ্ছে দৈর্ঘ্য হ্রাস পাইছে, অর্থাৎ প্রধান শিকলের দৈর্ঘ্যটা পার্থক্য হয়েছে। অর্থাৎ প্রধান শিকলের দৈর্ঘ্যের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে আমরা বলছিলাম কি শিকল সমানুতা। তাহলে এটার নাম কিন্তু তোমরা জানো আগে থেকে, যে এটা হচ্ছে কি 2-মিথাইল বিউটেন, তাই না? এবার আমরা যদি এটাকে আবার আরেকটা লিখি, এটাও লিখতে পারবো CH3 ধরো এরকম যদি আমরা লিখি CH3 দেখো এখানে হাইড্রোজেন কয়টা হয়? 12টা। কার্বন কয়টা? 5টা। এটাকেও আমরা কি লিখতে পারবো? শিকল সমানুতা ধরতে পারবো। কেন? দেখো এটাতে 5টা কার্বন ছিল, এটাতে 4টা কার্বন, এখন এটাতে লম্বা শিকলে কয়টা কার্বন? 3টা কার্বন। অর্থাৎ কার্বন শিকলের কি দৈর্ঘ্যের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? শিকল সমানুতা বলবো। তাহলে এটার নাম কি দাঁড়ায়? অবশ্যই তোমরা এটা পারো আগে থেকে, যে 2,2-ডাইমিথাইল প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন। তাহলে আমরা যদি অনেক সময় এভাবে আসতে পারি, নিম্নের কোনটি শিকল সমানুতা প্রদর্শন করে, তাহলে এই দুইটা কিন্তু আমরা একে অপরের কি বলতে পারবো? শিকল সমানু বলতে পারবো। আবার এইটাকে আমরা কি বলতে পারবো? শিকল সমানু বলতে পারবো। কেন? যে আমরা বলছি শিকল সমানুতা হচ্ছে সেই সমানুতা যে কার্বন শিকলের দৈর্ঘ্যের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় শিকল সমানুতা। আমরা শিকল সমানুতা আশা করি তোমরা বুঝতে পারছো। যে এবার আমরা যেটা আলোচনা করব যে অবস্থান সমানুতা নিয়ে। তাহলে আমরা শিকল সমানুতা এটা মুছে ফেলি।
অবস্থান সমানতা কি? অবস্থান সমানতা, অবস্থান সমানতা হচ্ছে যে সেই সমানতা, অবস্থান সমানতা হচ্ছে যে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে। অর্থাৎ একটা যৌগের মধ্যে যে কার্যকরী মূলকটা থাকবে ওই কার্যকরী মূলকটার অবস্থানের পরিবর্তন হবে, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে অবস্থান সমানতা বলে। আমরা একটা উদাহরণ নিলে হয়তো তোমরা বুঝতে পারবে। ধরো আমরা এই উদাহরণটা যদি নেই যে C4H8, এটা একটা আণবিক সংকেত। এটা আমরা যদি এটাকে লিখি যে CH3 CH2 CH2, এটা একটা কি এলকিন। আমরা এই এলকিনের একটা যৌগ লিখলাম। তাহলে এখানে যে কার্যকরীমূলক যে দ্বিবন্ধন আছে, এখানে কয় নাম্বার কার্বন আছে? 1 নাম্বার কার্বন আছে। এখন যদি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে CH3 CH ডাবল বন্ড CH3, তাহলে আমরা এটা দ্বিবন্ধনটা হচ্ছে 1 নাম্বার কার্বনে। আবার এখন এই দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনে আমরা দিলাম? 2 নং কার্বনে। এখন দেখা যাচ্ছে এটা 1 নাম্বার, এটা কয় নাম্বার? 2 নাম্বার কার্বন। অর্থাৎ কার্যকরী মূলকটা অবস্থানের চেঞ্জ হয়েছে। তাহলে অবস্থানের যদি পরিবর্তন হয়, কার্যকরী মূলকের যখন অবস্থানের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কি? অবস্থান সমানতা। আশা করি তোমরা অবস্থান সমানতার ব্যাপারে বুঝছো। আমরা যদি আরেকটা উদাহরণ নিয়ে বলি, ধরো এই উদাহরণটা যদি করি আমরা, CH3 CH2 OH, ধরো এটাকে আমরা বলবো কি? প্রোপানল। কেন? যে বা প্রোপানল 1 বা প্রোপ 1 অল, এইটাও বলতে পারবো। তাহলে 1 নাম্বার কার্বনে এই কার্যকরী মূলক OH আছে। এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি যে CH3 CH OH CH3, ওকে, তাহলে দেখো এটাকে আমরা বলবো যে 2 প্রোপানল। এটা কিন্তু 1 প্রোপানল বা প্রোপানল 1 ছিল। কেন? স্যার এটা 1 নাম্বার কার্বনে OH মূলকটা যুক্ত, অর্থাৎ কার্যকরী মূলকটা যুক্ত ছিল। এখন এই কার্যকরী মূলকটা আমরা 2 নং কার্বনে দিয়েছি, সেজন্য এটা কি হলো? 2 প্রোপানল হলো। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের কি ঘটলো? পরিবর্তন ঘটলো। কার্যকরী মূলকের যখন অবস্থানের পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় কি? অবস্থান সমানতা। এটার সংকেতটা আমরা লিখতে পারি যে 3 2 5 5 2 7 7 1 8, তাহলে এই জন্য আমরা লিখতে পারি C3H6H8O, অর্থাৎ এটা থেকে এই দুইটা আমরা সমানও লিখতে পারি। তাহলে CH3 CH2 OH CH3 CH OH CH3, এটা হচ্ছে 2 প্রোপানল, এটা হচ্ছে কি? 1 প্রোপানল। তাইলে আমরা হয়তোবা আল্লাহর রহমতে বুঝতে পেরেছি যে অবস্থান সমানতাটা কি। অবস্থান সমানতাটা হচ্ছে কার্যকরী মূলকের কি ঘটবে? অবস্থানের পরিবর্তন ঘটবে, সেটা হবে কি? অবস্থান সমানতা। আমরা উদাহরণ দিয়ে, 2টা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো হলো। এবার আমরা যাব কার্যকরী মূলক সমানতা কি। কার্যকরী মূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা বলতে কি বুঝি আমরা? স্যার কার্যকরীমূলক সমানতা হচ্ছে সেই সমানতা কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটবে সেটাকে আমরা কার্যকরীমূলক সমানতা বলবো। অর্থাৎ একটা যৌগের মধ্যে আমরা কার্যকরী মূলকটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় কি? কার্যকরীমূলক সমানতা। একটা উদাহরণ দিলে হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো C2H6O, এটা থেকে আমরা CH3 CH2OH এই ইথানল পাই। কেমনে? দেখো কার্বন এখানে কয়টি? 2টি, এখানে 2টি, 1 2। হাইড্রোজেন কয়টি? 6টি, 3 2 5 5 থেকে 6। অক্সিজেন কয়টি? 1টি। তাহলে এখানে আমরা পাইলাম কি? CH3 CH2OH, অর্থাৎ অ্যালকোহল, ইথানল। তাহলে আমরা এইটাকে এইভাবেও লিখতে পারি CH3O CH3 ডাইমিথাইল ইথার, এটাকেও আমরা লিখতে পারি যে ইথার যৌগ।
যে দেখো এখানে কার্বন কিন্তু দুইটা, হাইড্রোজেন ছয়টা, অক্সিজেন একটা, তাহলে এখানে ওয়েচ আছে আর এখানে আছে ইথারমূলক, এখানে অ্যালকোহলমূলক, এখানে কি ইথারমূলক, এখানে কিন্তু কার্যকরী মূলকটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এজন্য আমরা বলছি তারা তাদের কি হবে, একে অপরের হবে কার্যকরী মূলক সমানতা। কেন? যে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে আমরা কার্যকরী মূলক সমানতা বলি। এখন এজন্য আমরা তাদেরকে বলবো কি একে অপরের কি কার্যকরীমূলক সমানতা, কারণ সে অ্যালকোহলমূলক ছিল, অ্যালকোহল ছিল, এটা কি আবার একটা ইথার সমানও আমরা পেতে পারি। ওকে, এখন আমরা যদি আরেকটা উদাহরণ নিয়ে দেখি, যে ধরো এই উদাহরণটা CH3 CH2 CH2 CHO, ধরো এটা একটা এলডিহাইড, এটার নাম কি বিউটানেল। বিউটানেল কেন স্যার? এখানে কয়টা কার্বন? 4টা কার্বন। এখন আমরা এটাকে এইটাও লিখতে পারবো, দেখো CH3 CH2 COCH3, দেখো 3 এ 3 এ 6, 6 দিয়ে 8, এখানে কয়টা হাইড্রোজেন? 3 2 5, 5 2 7, 7 1 8, 8টা হাইড্রোজেন, অক্সিজেন একটা, ওইখানে অক্সিজেন একটা, কার্বন 3টা, সরি কার্বন 4টা, কার্বন এখানেও 4টা। দেখো এটা এলডিহাইডের সমানও, এটা কিটোনের সমানও, তাই না? তাহলে কার্যকরী মূলকটাই কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এটার কি বলতে পারবো, কার্যকরীমূলক সমানতা বলতে পারবো। ওকে, আমরা হয়তোবা কার্যকরীমূলক সমানতা ইনশাল্লাহ বুঝে গেছি। আবার বলি যে কার্যকরীমূলক সমানতা হচ্ছে সেই সমানতা যে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে আমরা কার্যকরীমূলক সমানতা বলবো। এখানে C2H6O থেকে আমরা দুইটা সমন্বয় পাইলাম, একটা অ্যালকোহল আর একটা কি ইথার। এই অ্যালকোহল আর ইথার একে অপরের কি কার্যকরীমূলক সমানতা। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারবো, যে C4H 3 2 5 5 3 8 H8O, অর্থাৎ এটা থেকে আমরা দুইটা সমন্বয় পাইলাম, একটা অ্যালডিহাইড আর একটা কি কিটোন। তাহলে এটার নাম কি দাঁড়ায়? এটার নাম হচ্ছে বিউটানেল, আর এটার নাম দাঁড়ায় কি, যে 1 2 3 4, তাহলে বিউটোন। ওকে, তারা তাদের কি একে অপরের কি কার্যকরীমূলক সমানতা। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেটামারিজম সমানতা নিয়ে। মেটামারিজম, মেটামারিজম এক ধরনের অবস্থান সমানতার মতো, যে মেটামারিজম এক ধরনের কি অবস্থান সমানতা। তাহলে মেটামারিজমের বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য তোমাদেরকে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে মেটামারিজমের সংজ্ঞাটা কি আমরা যদি বলি, তাহলে মেটামারিজম এক ধরনের অবস্থান সমানতা। মেটামারিজম হলো যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, অর্থাৎ দুই হাতে, অর্থাৎ উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে, অর্থাৎ অ্যালকাইল মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে আমরা মেটামারিজম বলবো। মেটামারিজম কি, যে মেটামারিজম এক ধরনের অবস্থান সমানতা, ঠিক আছে, আর কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে, অর্থাৎ অ্যালকাইল মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে মেটামারিজম বলা হয়। আমরা যদি একটা উদাহরণ নিয়ে কাজ করি যে মেটামারিজমটা আসলে কি, ধরো CH3 CH2 CO CH2 CH2 CH3। ওকে, ধরো এই একটা উদাহরণ আমরা নিলাম, এটা একটা কিটোন, কি একটা কিটোনের যৌগ। তাহলে এটার নাম কি 1 2 3, তাহলে 1 2 3 4 5 6, তাহলে হেক্স কিউন 3 হেক্স কিউন 3। ওকে, এখন এটা দেখো এই কার্যকরী মূলকটার এই পাশে কয়টি কার্বন আছে, এটার পাশে, সরি এই উদাহরণটা যদি আমরা এটা যদি আমরা কাজ করি, আরেকটা আমরা যদি কার্বন বাড়াই দিই CH2 CH3, ধরো এই কার্যকরী মূলকের এই পাশে আছে ইথাইল মূলক, এই পাশে আছে কি বিউটাইল মূলক। দেখো 1 2 3 4, তাহলে এদিকে আছে 4টা কার্বন এই কার্যকরী মূলকের, এই কার্যকরী মূলকের এদিকে আছে কয়টা কার্বন? 2টা কার্বন। আমি বলছিলাম যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে
অ্যালকাইল মূলকের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটবে সেটা হবে মেটামারিজম। ধরো এখন আমরা এই কিটো মূলকটা চেঞ্জ করে দেই, CH2 CH2 CO CH2 CH2 CH3। ওকে, ধরো আমরা যদি এটা করি তাহলে দেখো এখন উভয় পার্শ্বে কিন্তু তখন এই যৌগটার নাম কিন্তু ভিন্ন হয়ে যায়। উভয় পার্শ্বে কয়টা কার্বন? তিনটা কার্বন। এখন এই যৌগটার নাম হচ্ছে কি হ্যাপ 3 ওন, আর এটা হবে কি হ্যাপ 4 ওন, কিন্তু তারা একে অপরের কি হবে? মেটামারিজম হবে। আবারও আমি বলি, মেটামারিজম হলো এক ধরনের অবস্থান সমানতা। তোমরা বলতে পারো স্যার এটা তো অবস্থান সমানতার মতো, যে কার্যকরী মূলকের অবস্থানের চেঞ্জ করছি। না, এখানে মেটামারিজমটা তোমরা ওইভাবে শিখবে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, এই পার্শ্বে আর এই পার্শ্বে, এখানে আছে 2টি কার্বনওয়ালা অ্যালকাইল মূলক, এখানে আছে 4টি কার্বনওয়ালা অ্যালকাইল মূলক। এখন আমরা কি করব? কার্যকরী মূলকটার উভয় পার্শ্বে কার্বন সংখ্যার পরিবর্তন করে ফেলবো। এদিকে আমরা 3টা নিয়ে আসছি, এদিকে 3টা। এখন কিন্তু এই যৌগটা কিন্তু এক না, কিন্তু এই যৌগটার কি একে অপরের সমানও, কি সমানও? মেটামারিজম, কিন্তু তারা এক না। কেন? এটা হচ্ছে হ্যাপ 4 ওন, এটা হবে হ্যাপ 3 ওন। ওকে, আশা করি মেটামারিজম তোমরা বুঝতে পারছো। আবার বলি, মেটামারিজম আর অবস্থান সমানতা কাছাকাছি, কিন্তু মেটামারিজমের ক্ষেত্রে তোমাদের সংজ্ঞাটাতে লিখতে হবে যে কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতার কারণ, অর্থাৎ অ্যালকাইল মূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটবে সেটাকে আমরা মেটামারিজম বলবো। ওকে, এবার আমরা যদি টোটোমারিজম নিয়ে আলোচনা করি, টোটোমারিজম কি? আমরা যদি জানি যে টোটোমারিজম হলো এক ধরনের বিশেষ কার্যকরীমূলক সমানতা, অর্থাৎ টোটোমারিজমটা হচ্ছে এক ধরনের বিশেষ কার্যকরীমূলক সমানতা। একটা যৌগকে, এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগকে এক জায়গায় যদি আমরা একটা পাত্রে যদি ধরে রাখি, এখন এটা একটু পরে দেখা যাচ্ছে আরেকটা কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ থেকে স্বতঃস্ফূর্তভাবে অন্য কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়। আর এই ধরনের বিষয়টাকে বলবো আমরা কি? টোটোমারিজম। এটাকে আমরা গতিশীল সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা বলতে পারি। স্যার টোটোমারিজমটা আবার আমি বলি যে টোটোমারিজম হলো এক ধরনের বিশেষ কার্যকরীমূলক সমানতা। এই প্রক্রিয়ায় সমাণুগুলো যে তাদের সাধারণ এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ থেকে ভিন্ন আরেকটি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয় এবং তাদের মধ্যে উভয়ের মধ্যে সাম্যাবস্থা কি করে? বিরাজ করে। আর এই সমানতাটারে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানতা। আর টোটাল যে বিষয়টা, এটাকে বলা হয় কি? টোটোমারিজম। আবার বলি, টোটোমারিজম হলো এক ধরনের কার্যকরীমূলক সমানতা, অর্থাৎ এক ধরনের সাধারণ কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ থেকে আরেকটা ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয় এবং তারা একে অপরের কি থাকে? সাম্যাবস্থায় থাকে। এবং এই ব্যবস্থাটাকে বলা হয়, এই ধর্মটাকে বা এই বিষয়টাকে বলা হয় টোটোমারিজম। আবার টোটোমারিজমের আরেকটা বলা হয় টোটোমারিজমকে, এই টোটোমারিজম হলো এক ধরনের যে গতিশীল সমানতা। ওকে, কার্যকরী মূলক গতিশীল সমানতা। ওকে, কারণ টোটোমারিজমের উদাহরণটা দিলে হয়তো বা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ধরো আমরা এই যৌগটা যদি নেই, প্রোপানন CH3 CO CH3, এটা প্রোপানন। এটা থেকে তৈরি হয় CH3 CHOH CH2। এখানে দেখো এটা ছিল কিটোন, আর উৎপন্ন হয়ে গেল কি? অ্যালকোহল। এটারে যেহেতু অ্যালকোহল আছে এবং ইন আছে, অর্থাৎ এলকিন আছে, এটাকে বলা হয় ইনল যৌগ। অর্থাৎ এই যে টোটোমারিজমে আমরা এটাকে কি বলতে পারি? ইনল সমাণু কি বলতে পারি, যে এক কার্যকরী মূলক, অর্থাৎ এখানে
যে প্রোপানন থেকে তৈরি হয়ে গেল কি এক ধরনের ইনল যৌগ, অর্থাৎ এখানে অ্যালকিন আছে, অ্যালকোহল আছে। ওকে, এখন এইটা ছিল এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ, এটা আরেক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ হয়ে গেল। ওকে, এখন এটা অ্যালকোহলের যৌগ হয়ে গেল, আর এটা ছিল কি কিটোন। ওকে, আমরা বলছিলাম কার্যকরীমূলক সমানতা হচ্ছে যে এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ থেকে অন্য কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হবে এবং তাদের মধ্যে কি অবস্থা বিরাজ করবে, সাম্য অবস্থা বিরাজ করবে। ওকে, এখন ধরো আমরা এটা যদি একটু ভাঙ্গে তোমাদেরকে দেখাই, এই বিষয়টা এরকম যদি লিখি যে CH3 আমরা এটারে এইভাবে লিখতে পারি, এই যে অক্সিজেন এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই দ্বিবন্ধনের ইলেকট্রন সে টেনে নেয়। যখন টেনে নেয় তাহলে সে কি হয়, আংশিক মাইনাস হয়, এই মাইনাস হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এখানে যে দুইটা ইলেকট্রন আছে সে এদিকে, অর্থাৎ এই কার্বনের ধনাত্মক চার্জকে নিউট্রাল করার জন্য, প্রশমিত করার জন্য এখান থেকে ইলেকট্রন এদিকে দেয়, ফলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর এইটা এটার সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। তখন দাঁড়ায় কি বিষয়টা, যে CH3COH এখানে তাইলে কি হয়ে যায়, ডাবল বন্ড CH2, অর্থাৎ এই যৌগটা তৈরি হয়ে যায়। ওকে, আমরা আবারও গাঠনিক সমানতার ব্যাপারে একটু রিপিট করি যে গাঠনিক সমানতা হচ্ছে যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে মূলত গাঠনিক সমানতা বলা হয়। এখন গাঠনিক সমানতা আমরা 5 ধরনের পড়লাম, একটা হচ্ছে শিকল সমানতা, একটা হচ্ছে অবস্থান সমানতা, 3 কার্যকরীমূলক সমানতা, 4 মেটামরিজম, 5 টোটোমারিজম। তাহলে 1 নাম্বার ছিল শিকল সমানতাটা, আমরা ব্যাখ্যা দিয়েছিলাম যে শিকল সমানতা হলো যে এই যে সকল সমানতার ক্ষেত্রে কার্বন শিকলের দৈর্ঘ্যের পার্থক্যর দরুন, অর্থাৎ কার্বন শিকলের দৈর্ঘ্যের কারণে কম বেশির কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটা বলো আমরা শিকল সমানতা, আমরা উদাহরণ দিয়েছিলাম। এবার এরপরে ছিল অবস্থান সমানতা। অবস্থান সমানতা ছিল কার্যক্রমমূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতার উদ্ভব ঘটে সেটা হচ্ছে অবস্থান সমানতা। এবার 3 নাম্বারটা ছিল কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা হচ্ছে যে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব ঘটলো সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। তারপর হচ্ছে মেটামারিজম। মেটামারিজমটা এক ধরনের অবস্থান সমানতা। মেটামারিজম হলো কার্যকরীমূলকের উভয় পার্শ্বে অ্যালকাইল মূলকের পার্থক্যের দরুন যে সমানতার উদ্ভব ঘটে সেটাকে বলা হয় মেটামারিজম। আর টোটোমারিজম হলো এক বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা, অর্থাৎ এক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ থেকে অন্য আরেকটি ভিন্ন কার্যকরী বিশিষ্ট যৌগে পরিণত হবে এবং তাদের মধ্যে কি থাকবে, সাম্যাবস্থা বিরাজ করবে। আর টোটোমারিজমের আরেকটা নাম হচ্ছে এক ধরনের কার্যকরী মূলক গতিশীল সমানতা। এখন আমরা এই উদাহরণটা তোমাদেরকে দেওয়া হয়েছে যে এই কিটোন থেকে কি পাওয়া গেল, ইনল একটা যৌগ পাওয়া গেল, অর্থাৎ কিটোন থেকে অ্যালকোহলের একটা আমরা যৌগ পাইলাম। আজকে এতটুকু পর্যন্ত থাকক। আমরা সমানতার এই প্রকারভেদ, যে গাঠনিক সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে স্টেরো সমানতার প্রকারভেদ, যেখানে জ্যামিতিক সমানতা আর আলোক সমানতা, এটা নিয়ে আলোচনা করব। আর জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতাটা খুব ইম্পর্টেন্ট, এখানে অবজেক্টিভ আসে এবং জ্যামিতিক সমানতার শর্ত এগুলো খুব ইম্পর্টেন্ট। আগামী ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।